এখানে ক্লিক করলে হবে না, আবার শুরু থেকে শুরু হচ্ছে। দেখ, তাহলে আমি এখানে যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের মানুষদের সবার প্রত্যেকটা কোষে যে ক্রোমোজোম গুলো থাকে এগুলো কিভাবে থাকে, জোড়ায় জোড়ায় থাকে। ঠিক আছে, কয় জোড়া? 23 জোড়া। এখন 23 জোড়াতে আমি তো মনে করো আর এখানে বোর্ডের মধ্যে পুরো 23 জোড়া দেখাতে পারবো না, জাস্ট উদাহরণ দিচ্ছি। মনে করো এটা হচ্ছে 1 নম্বর ক্রোমোজোম। কত নম্বর? 1 নম্বর ক্রোমোজোম। কথার কথা, এটা হচ্ছে 1 নম্বর ক্রোমোজোম। মনে করো এটা হচ্ছে 7 নম্বর ক্রোমোজোম, জাস্ট আমি এমনিতেই আঁকতেছি। ঠিক আছে, আবার মনে করো এটা 16 নম্বর ক্রোমোজোম। তাহলে দেখো 1 নম্বর ক্রোমোজোমের মধ্যে এটা হচ্ছে কি, মানে প্রথম জোড়া। প্রথম জোড়ার একটা কার থেকে? বাবা থেকে। আমরা তো মেল ফিমেলের চিহ্নগুলো তো বুঝি, জানো তো না? একটা জিনিস দেখো, মেল ফিমেলের ক্ষেত্রে আমরা লিঙ্গ নির্ধারক চিহ্ন যেটাকে বলে, ছেলেদের ক্ষেত্রে এটা হচ্ছে এরকম, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এরকম। এরকম কেন? কারণ আমরা এই যা কিছু পড়তেছি ম্যাক্সিমামই আবিষ্কার করছে কারা? ওই এরিস্টল সময়ের মানুষজন, তাই না? প্রাচীন গ্রিসে এগুলো প্র্যাকটিস করা হতো, এবং ওই গ্রিক দেবতার, এটা দেবীর, এটা হচ্ছে আয়না বা মিরর, মিররের প্রতীক। আর এটা হচ্ছে বর্ষার প্রতীক। ঠিক আছে, ওখান থেকে আসছে এই চিহ্নগুলো। ঠিক আছে, এটা ছেলেদের প্রতীকী চিহ্ন, আর এটা হচ্ছে মেয়েদের। ওকে, আচ্ছা। তাইলে দেখো এখানে এই প্রথম জোড়ার একটা আসছে বাবা থেকে, একটা আসছে মা থেকে, আবার সপ্তম জোড়ার একটা বাবা থেকে একটা মা থেকে। তার মানে প্রত্যেকটা ক্রোমোজোমের একটা অংশ, মানে একটা আসছে বাবা, একটা হচ্ছে মা। তাইলে এখানে কয় সেট আছে আমাকে বলো তো? এখানে কয় সেট আছে? এক সেট আসছে বাবা থেকে, আরেক সেট আসছে মা থেকে। আরে ভাই, এটা এক সেট না? আবার এটা আরেক সেট না? তাহলে এখানে 2 সেট আসছে। এইরকম যদি 2 সেট থাকে তখন সেটাকে কি বলতেছি? ভেরি গুড, সেটাকে বলতেছি ডিপ্লয়েড। যদি শুধু এক সেট থাকে, মনে করো শুধু এটা এটা আছে, সো সিম্পল। এবার তোমরা আমাকে বলো, শুক্রাণু, ঠিক আছে, বা স্পার্ম যেটা, শুক্রাণুকে আমরা কি বলি ইংলিশে? স্পার্ম। ইংলিশ গুলো কিন্তু এখন থেকে জানতে হবে, বুঝছো? একটু একটু করে এখন এগুলো শেখা শুরু করো। শুক্রাণুকে কি বলা হয়? স্পার্ম, রাইট? আচ্ছা, এই শুক্রাণুটা এটা কি? কালকে কি পড়াইছিলাম আমি? যারা ছিল তারা আনসার করো, যারা ছিল তার বলতে হবে। শুক্রাণু কি বেসিক্যালি? হয়েছে, কালকে আমি ক্লাসে ছিলাম, মানে আপনারা যারা আসলে তারা তো ভিন্ন। আপনারা ছিলেন না ক্লাসে? আপনি ছিলেন ক্লাসে? আপনারা কেউই ছিলেন না? আপনি ছিলেন না, শুধু আপনি ছিলেন, সেটা বলেন না। শুক্রাণু কি? আচ্ছা, তোমরা কি বলতেছো? শুক্রাণু কি? জনন কোষ। আচ্ছা, জনন কোষ কি? হুম, দেখো আমাদের শরীরে অসংখ্য কোষ আছে না? আছে নাকি নাই? এখন যদি বাইরে বের হই আর পাগলা কুত্তা পিছনে পড়ে, খাবলা আমার এ যদি একটুকু মাংস নিয়ে ফেলে মুখ থেকে বা হচ্ছে পা থেকে, ওই মাংস পিণ্ড কে অ্যানালাইসিস করলে ওখান থেকে কি নতুন মানুষ তৈরি করা সম্ভব? হ্যাঁ, ক্লোনিং করা সম্ভব, বাট ক্লোনিং কি ন্যাচারাল? এটা তো আর্টিফিশিয়াল। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের বডি পার্টের যে কোনো জায়গা থেকে মাংসপিণ্ড নিয়ে বা টিস্যু নিয়ে বা কোষ নিয়ে আমরা নতুন মানুষ তৈরি করতে পারবো না। আমাদের নতুন, মানে নতুন একটা জীব সৃষ্টি করার জন্য
উপরওয়ালা স্পেসিফিক বডি পার্ট দিছে, সেটাকে বলা হয় প্রজনন তন্ত্র, জননতন্ত্র বা প্রজনন তন্ত্র। আমি গত ক্লাসে এটাও বলছি যে প্রজনন জিনিসটা কি, ঠিক আছে? দেখো, তোমরা এখন বড় হচ্ছ, বেসিকটা তোমাদের বুঝতে হবে। লজ্জা শরম নিয়ে কখনো বায়োলজি ক্লাস করতে পারবে না, প্র্যাকটিক্যালি তোমাকে জানতে হবে, ঠিক আছে? প্রজনন মানেই শুধুমাত্র সেক্সুয়াল ইন্টারকোর্স না, ঠিক আছে? সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেক্স বলতে যেটা বোঝায় ওইটা ওইটা প্রজনন না, কারণ প্রজনন কথাটা আরো ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে। প্রত্যেকটা জীব, একটা জীব মনে করে দুনিয়াতে আসছে, সে চাইবে না তার মতো আরো অনেক জীব তৈরি করে যাইতে, যেন তারা একটা কলোনি হয়ে থাকতে পারে? তারা চাইবে না সংখ্যা বাড়াইতে? এই যে সংখ্যা বাড়ানো, নিজেদের মতো আরেকজনকে তৈরি করার যে প্রবণতা, যে প্রক্রিয়া, সেটা হচ্ছে প্রজনন। দ্যাট মিনস প্রজননকে সংক্ষেপে যদি আমি বলি, কোনো একটি জীব তার অনুরূপ আরেকটি জীব সৃষ্টি করার যে প্রবণতা বা প্রক্রিয়া, সেটাকে কি বলা হয়? প্রজনন। সেই প্রক্রিয়াটাকে বলা হয় প্রজনন। ব্যাস, ঠিক আছে? ওকে, কালকে ক্লাসে ছিলেন? থ্যাংক গড। তাহলে আমরা এইটুকু জানতে পারলাম যে প্রজনন হচ্ছে যে একটা জীব যখন নতুন জীব তৈরি করে। এখন দেখো, নতুন জীবটা তৈরি করার জন্য অনেকগুলো ওয়ে আছে না? এই যেমন আমি বললাম, হ্যাঁ, কিছু মাংসপিণ্ড নিয়ে, ওখান থেকে স্পেসিফিক টিস্যু নিয়ে ওখান থেকে আমি নতুন জীব তৈরি করতেছি। এটা কি ন্যাচারাল নাকি আর্টিফিশিয়াল? এটা কি স্বাভাবিক নাকি এটা কৃত্রিম ভাবে করতেছি? কৃত্রিম। তাহলে এটাও তোমরা বুঝতে পারতেছো, তার মানে প্রজননের মধ্যে স্বাভাবিকও আছে, আবার কৃত্রিমও আছে। আছে নাকি নাই? যেমন এই যে গোলাপ গাছ, তারপর লেবু গাছের এই কাটিং লেভেলিং কতগুলো করে না, ঠিক আছে? ওই যে ডাল নিয়ে, দেখতেছো তো না, বাগান করে যে এখন অ্যালোভেরা জেল টেল দিয়ে, তোমরা এরকম ভিডিও টিডিও দেখো না? এগুলো এগুলো কোনোটাই ন্যাচারাল না, এগুলো সবগুলো হচ্ছে কৃত্রিম। তাহলে দেখো, একটা এই যে প্রজননের মধ্যে কি কি ভাগ আছে, এটা আমি কাল ক্লাসেও বলছি, আজকে আবার বলতেছি, ভালো মতো খেয়াল করো। প্রজনন, এটার প্রকারভেদ কয়টা? বেসিক্যালি হচ্ছে দুইটা। একটা হচ্ছে যৌন প্রজনন। যৌন প্রজননকে কি বলা হয়? সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন প্রজনন, রাইট? আচ্ছা, একটা যদি যৌন হয় আরেকটা কি হবে? অযৌন। তাহলে আরেকটার নাম কি হবে? অযৌন প্রজনন। অযৌন প্রজনন। আচ্ছা, এটা যদি সেক্সুয়াল হয় ওটা কি হবে? এসেক্সুয়াল। দেখো, ইংরেজির ক্ষেত্রে মানে এগুলো তো টার্মিনোলজি, ঠিক আছে? এগুলো নর্মাল ইংলিশ না। কোনো কিছুর সামনে যদি এ থাকে, ওই এ দ্বারা বোঝায় অ্যাবসেন্ট বা না, বুঝো নাই? যেমন অভিজ্ঞ, অনভিজ্ঞ, তাই না? একইভাবে সেক্সুয়াল, ওই যে এ দিয়ে কি বুঝাচ্ছে? এসেক্সুয়াল মানে যৌন, অযৌন, যেটা যৌন নয়, মানে যৌন ক্রিয়া ব্যতি রেখে যেই ধরনের প্রজনন প্রক্রিয়া আছে সেটাকে বলা হয় কি? এসেক্সুয়াল রিপ্রোডাকশন। এসেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে? যৌন, অযৌন। এখন এই যৌন প্রজনন বলতে কি বোঝায়? এই যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন বলতে বেসিক্যালি এমন সব জীবের প্রজনন প্রক্রিয়াকে বুঝায় যেখানে দুইটা বিপরীত লিঙ্গের জীব
মিলিত হচ্ছে। বুঝো নাই? দুইটা বিপরীত লিঙ্গের জীব মিলিত হচ্ছে বা তাদের গ্যামেট মিলিত হচ্ছে। কথাটা আমি বুঝাই। তার মানে যৌন প্রজনন তখনই সম্ভব। দেখো কি আসছে, দেখো কেউ আসছে, কোথায় বাড়ি দিল, ভূতের মনে হয় ঘুম নড়ে গেছে। যৌন প্রজননের ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে সবসময় দুইটা বিপরীত লিঙ্গের জীব থাকবে। অবভিয়াসলি একটা পুরুষ আর একটা স্ত্রী, রাইট? মানে একটা মেল একটা ফিমেল, স্বাভাবিক। তাহলে যৌন প্রজননের ক্ষেত্রে মুখ্য যে দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে একটা শুক্রাণু, আরেকটা কি ডিম্বাণু। শুক্রাণুকে বলা হয় কি বলো? স্পার্ম। আর ডিম্বাণুকে বলা হয় ওভাম। তাইলে পুরুষ প্রাণী থেকে যেই কোষটা এসে জনন কার্যে হেল্প করবে তাকে বলা হয় শুক্রাণু। তাহলে দেখো পুরুষ প্রাণীর দেহে অনেকগুলা কোষ আছে, সব কোষ কি জনন কার্যে অংশ নেয়? যেই সকল কোষ জনন কার্যে সরাসরি অংশ নেয় তাদেরকে বলা হয় জনন কোষ। আর যে সকল কোষ আমাদের বডি বিল্ড আপ বা দেহ গঠনে অংশগ্রহণ করে তাদের বলা হয় দেহ কোষ। স্বাভাবিক না? চোখের কোষ কাজ কি করবে? দর্শনে হেল্প করবে। কানের কোষগুলো কি করবে? শুনতে হেল্প করবে। কান দিয়ে তো আর দেখবা না, চোখ দিয়ে তো আর শুনবা না, এক একটার এক এক কাজ। বুঝাইতে পারছি তো? এখানেও সেম। একমাত্র শুক্রাণুই কি করে যৌন প্রজননের মধ্যে মুখ্য ভূমিকা পালন করে, কোনো দেহ কোষ না, শুক্রাণু। তাহলে যারা জনন কাজে হেল্প করে তারা কি? জনন কোষ। তাহলে শুক্রাণুকে আমি কি বলবো? জনন কোষ। এখন কথা হচ্ছে জনন কোষকে ইংরেজিতে কি বলে? গ্যামেট। ইংলিশে কি বলে? গ্যামেট। জনন কোষকে বলা হয় গ্যামেট। এবার শুক্রাণুকে কি বলতে পারি? মেইল গ্যামেট। মেইল গ্যামেট না? মেইল মানে কি? মানে পুরুষবাচক জনন কোষ আর কি, পুংজনন কোষ। পুংজনন কোষকে কি বলা হয়? মেইল গ্যামেট। আর স্ত্রী জনন কোষকে বলা হয় মেল গ্যামেট, ফিমেল গ্যামেট। বুঝা গেছে? তাহলে ফিমেল গ্যামেট কি? ওভাম। মেল গ্যামেট কি? স্পার্ম। ক্লিয়ার? তাহলে একটু কাইন্ডলি খাতার মধ্যে একটু লিখো, জনন কোষ লিখো। হুম, লিখো। জনন কোষের মানে জনন কোষ বলতে কি বুঝো, ওই মানে ওই সংজ্ঞাটা লিখো। ঠিক আছে? যৌন প্রজননক্ষম জীবে, এভাবে লিখো, যৌন প্রজননক্ষম জীবে। আচ্ছা তোমাদের সাথে সাথে আমিও লিখি। এই দেখো, যৌন প্রজননক্ষম, হ্যাঁ, প্রজনন ক্ষম জীবে যে সকল কোষ সরাসরি জনন কার্যে অংশ নেয়, অংশ নেয় তাদের জনন কোষ বলে, জনন কোষ বলে। উদাহরণ লিখবা শুক্রাণু ও ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু লেখার সময় একটা জিনিস পাশে লিখবা, স্পার্ম ওভাম ব্র্যাকেট দিয়ে। কেমন? স্পার্ম ওভাম।
আমি কি বুঝাইতে পারছি? দেখো, তাহলে তোমাদের মাথায় এটা তো ঢুকছে জনন কোষ কি, এটা তো ক্লিয়ার। আচ্ছা, গত ক্লাসে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াইছিলাম, সেটা হচ্ছে জনন কোষ হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড, কি পড়াইছিলাম বলো তো? আমার মন চাইতেছে ছাদে উঠে উল্টা দিকে লাফ দিই। আরে বোকারে, জনন কোষ কথাটা বুঝ, আজকের পর আর উল্টা পাল্টা বলবি না। জনন কোষ মানে শুক্রাণু, ও সিঙ্গেল না। আরে ভাই, তোমরা সিঙ্গেল হলেই তো মিঙ্গেল হইতে পারবা, যে অলরেডি মিঙ্গেল সে কেমনে আবার ইয়া করবে, জোড়া বাঁধবে? তো সবাই লুচ্চা বলবে, কথা বুঝো নাই? আরে শুক্রাণু কার সাথে মিলিত হবে? ডিম্বাণুর সাথে। ডিম্বাণু কার সাথে মিলিত হবে? তাহলে শুক্রাণুর সাথে মিলিত হওয়ার জন্য ডিম্বাণুকে সিঙ্গেল থাকতে হবে না? আবার শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হইতে চাইলে শুক্রাণুকে সিঙ্গেল থাকতে হবে না? তাহলে শুক্রাণু হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? তাহলে সিঙ্গেল মানে হ্যাপ্লয়েড বলতে কি বুঝবা? সিঙ্গেল। আর ডিপ্লয়েড বলতে কি বুঝবা? মিঙ্গেল। এভাবে মনে রাখো, কি করবা আর? এখনো বুঝো নাই? শুক্রাণু তাইলে কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড। ডিম মানে হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? আচ্ছা, তোদের এইবার একটু প্যাচ লাগাই দিই। দেখ, এটা গত ক্লাসেও আমি বলছি, এই যে শুক্রাণু, এটা দুনিয়াতে আসছে, ঠিক আছে? শুক্রাণু কার থেকে আসছে? শুক্রাণু একটা, শোনো আমি বলি, শুক্রাণু একটা জনন কোষ, ভালো মতো বুঝো। শুক্রাণু জনন কোষ। আমরা কোষ বিভাজন করছি না, 3 রকমের কোষ বিভাজন আছে, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। তাহলে কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ তৈরি হয়? মাইটোসিস নাকি মিয়োসিস? মিয়োসিস, অবভিয়াসলি মিয়োসিস। কেন? কারণ মিয়োসিস এমন একটা কোষ বিভাজন যেখানে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? মাথা হয়ে অর্ধেক হয়ে যায়, হাফ হয়ে যায়। হাফ কেন হয় জানো? ব্যালেন্স করার জন্য। হাফ কি হয়? হাফ কেন হয়? ব্যালেন্স করার জন্য। এইবার তোমরা নিজেরাই বলো, শুক্রাণু এবং ডিম্বাণু, ঠিক আছে? আমি এখানে লিখছিলাম, দেখো। ওমা কিরে, কোথায় গেছি গা? আচ্ছা, এটা বড় করি। এই দেখ, আরো লিখছিলাম মনে হয়, এগুলো গেল কই? হ্যাঁ, ওগুলো কি আসে নাই? আরো লিখছিলাম তো। কষ্ট পেলাম। কোথায় কোথায় লিখছি এগুলো? আরে উপরে তো যাইতেছে, উপরে তো যাইতেছে না। আচ্ছা, যাই হোক, না পাইলে আর কি করার। আমি যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা এখানে, এখানে একটু করে দেখা যাচ্ছে, এটা একটু খেয়াল করো তো। এখানে কি লিখছি? এই যে তোমার জন্য 2টা কার্টুন আঁকলাম, শুক্রাণু, ডিম্বাণু, ঠিক আছে? শুক্রাণুর এটা লেজ থাকে, ঠিক আছে? কেন? আমি তোমাদের বলছিলাম, যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, ঠিক আছে, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের, সেক্সুয়াল রিপ্রোডাকশন তো তখনই হবে যখন একটা পুরুষ প্রাণী একটা স্ত্রী প্রাণী কি হবে? মিলিত হবে, ঠিক আছে? তো যখন মিলিত হবে তখন পুরুষ প্রাণীর শরীর থেকে স্ত্রী প্রাণীর শরীরে কি যাবে? এই জিনিসটা যাবে। দাঁড়াও, তো কোথায় লিখছি? এই যে সিমেন বা বীর্য যাবে। ওই সিমেন বা বীর্যের মধ্যে কি থাকে? শুক্রাণু। কথা বুঝোস নাই? তো শুক্রাণুগুলো, এই সিমেন বা বীর্যটা কিরকম? তরল জাতীয়। তাহলে ওই তরলের মধ্যে সাঁতার কেটে কেটে শুক্রাণু কি ডিম্বাণু পর্যন্ত পৌঁছাবে। তো সাঁতরানোর জন্য কি লাগবে? হাত ট্যাং তো কিছু একটা লাগবে। তখন ওর কি আছে? মাছের কি ওইরকম হাত ট্যাং আছে? মাছ তো হচ্ছে যে বেসিক্যালি লেজটাকেই ইউজ করে,
মাছের হাত মানে পাখনাগুলো তো খুবই ছোট ছোট। হ্যাঁ, কিছু মাছের পাখনা বড় আছে, কিন্তু লেজটাই তো সহযোগিতা করে না। আমরা যখন সাঁতার শিখি দেখবা, যখন একদম ডিপে চলে যাই, উপরে উঠার জন্য আমরাও কিন্তু পাটাকে এইভাবে নাড়ি, ঠিক আছে, মাছের মতো করে এরকম করে দোলাই। এটা একটা ডাইভিং সিস্টেম আর আন্ডার ওয়াটার। তাইলে দেখো, শুক্রাণুকেও ডিম্বাণু পর্যন্ত যাওয়ার জন্য কি করতে হয়? সাঁতার কেটে যাইতে হয় ভিতরের পরিবেশটাতে, ওই ফ্লুইড মিডিয়াতে। এই কারণে ওর লেজ থাকে, বুঝছো? এটাকে লেজও বলে, আবার ফ্লাজেলাও বলে, শুক্রাণুর ফ্লাজেলা। ঠিক আছে, ফ্লাজেলা কি? একটা চলন অঙ্গ। আমাদের যেরকম হাত ঠ্যাং আছে, ওদেরও চলার জন্য একটা অঙ্গ আছে, ওটাকে বলা হয় ফ্লাজেলা। ঠিক আছে, ফ্লাজেলা শুধু শুক্রাণু না, ব্যাকটেরিয়ারও আছে। ব্যাকটেরিয়াও, অনেক ব্যাকটেরিয়া চলে না, আবার অনেক শৈবাল আছে, ওদেরও ফ্লাজেলা আছে চলার জন্য। বুঝতে পারতেছো তো? ওকে, দেখো, শুক্রাণু সিঙ্গেল, ডিম্বাণু সিঙ্গেল। যদি সিঙ্গেল হয়, ক্রোমোজোম 23 জোড়া হবে নাকি 23টা হবে? 23টা। এক সেট হবে না 2 সেট হবে? এক সেট। এক সেট মানে কয়টা? 23টি। তো ডিম্বাণুর মধ্যে কয় কয় সেট থাকবে? এক সেট। এবার এক সেট এক সেট কয় সেট হইলো? ওই 2 সেট যখন, মানে এক সেট মিলে যখন 2 সেট হয়ে যাবে, সেটা কি শুক্রাণু থাকবে আর? সেটা কি ডিম্বাণু থাকবে আর? সেটা কি হবে? সেটা একটা নতুন কোষ হবে। সেই নতুন কোষটার নাম কি? জাইগোট। এখন কথা হচ্ছে ভাই, জাইগোটটা কি? এটা খায় না মাথায় দেয়। বেসিক্যালি আমরা সবাই, তুমি আমি, আমরা সবাই প্রত্যেকে আসছি ওই জাইগোট থেকে। এবার দেখো, জাইগোটের মধ্যে ক্রোমোজোম সংখ্যা আবার 46 হয়ে গেছে না? শুক্রাণুতে 23টা ছিল, ডিম্বাণুতে 23টা ছিল, 23 23 মিলে আবার 46 গঠন করছে। এবার বুঝতে পারছো আমাদের বডিতে কেন ক্রোমোজোম সংখ্যা 46? কারণ আমাদের বডির সমস্ত কোষ, এখন শরীরে কত হাজার কোটি কোষ আছে না, লক্ষ কোটি কোষ আছে না, এই প্রত্যেকটা কোষের ক্রোমোজোম সংখ্যা কত? তো এটা 46 ব্যালেন্স হয়েছে কেন? ব্যালেন্স হয়েছে মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে। কারণ আমরা পড়ছি যে মাইটোসিস কি করে? দেহ গঠনে ভূমিকা পালন করে, আমাদের দেহ বৃদ্ধি ঘটায়। আমাদের দেহের যদি বৃদ্ধি না ঘটাই, তো আমরা আমরা জাইগোট থেকে আসছি না? জাইগোট এককোষী না বহুকোষী, এটা বলো। জাইগোট অবভিয়াসলি এককোষী। শুক্রাণু ডিম্বাণু মিলে একটা কোষ তৈরি করে না কয়েকটা কোষ তৈরি করে? একটা কোষ তৈরি করে। ওই একটা কোষের নাম কি? জাইগোট। এইবার তোমরা বলো, ওই জাইগোট মানে ওই একটা জাইগোট কেমনে লক্ষ কোটি কোষের একটা মানুষ হইল? কারণ ওই জাইগোটের মধ্যে বারবার বারবার কি হয়েছে? বিভাজন করছে। কোন ধরনের বিভাজন করছে? মাইটোসিস কেন হয়েছে? যেন ক্রোমোজোম সংখ্যা ব্যালেন্স থাকে, সমান থাকে। এখন বুঝতে পারছো বিষয়টা কেন আমাদের জাইগোটে কি ঘটে? মাইটোসিস ঘটে। বুঝতে পারছো তো? তাহলে আরেকটা জিনিস লিখো, জাইগোটে বারংবার, বারংবার মানে কি? বারবার, ঠিক আছে? জাইগোটে বারংবার মাইটোসিস ঘটার ফলে এককোষী জাইগোট থেকে এককোষী জাইগোট থেকে বহুকোষী জীব সৃষ্টি হয়। ক্লিয়ার? তাহলে জাইগোটে কি ঘটে এটা বলো? মাইটোসিস ঘটে। তো মাইটোসিস ঘটলে কি হয়? 2n থেকে কি হয়? 2n হয়, স্বাভাবিক না? তো 2n থেকে 2n হইলে মাতৃকোষে যা ছিল অপত্য কোষেও সেম থাকবে, ক্রোমোজোম সংখ্যা বাড়বেও না কমবেও না, সমান থাকবে। তো সমান থাকে বলে প্রত্যেকটা কোষে কি? এখন বুঝতে পারছো প্রত্যেকটা কোষে এই যে ক্রোমোজোম সংখ্যা, আমি 46টা না বলে 23 জোড়া বলছি, জোড়া। এই জোড়াটা কোত্থেকে আসছে? জাইগোট থেকে আসছে। জাইগোটে যেগুলো জোড়ায় জোড়ায় ছিল, ওই জোড়াগুলো প্রত্যেকটা কোষের মধ্যে কি হয়েছে? কপি হয়ে গেছে।
আমি মনে করি এখন যা লিখছি এটা যদি ফটোকপি করি, সব কপিতে সেম লেখা যাবে না। তো জাইগোটও কপি করছে, তো কপি করার কারণে যতগুলো কোষ তৈরি হয়েছে প্রত্যেকটা কোষের মধ্যে জাইগোটের কপি করা ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় গেছে। এখন বুঝতে পারছো? বুঝতে পারো না মনে হয়? খুব কঠিন করে বুঝাইছি? লজিক দিয়ে বুঝাইছি তো, তোমরা তো আবার লজিক বুঝো না। কালকেও তো লজিক দিছিলাম, আজকে এসে আর একটা কথা বলতেছো। আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে তোমরা অনেকে ভুল করো। যদি আমি জিজ্ঞেস করি মিউসিস কোথায় ঘটে, মানে মিউসিস কোথায় সম্পন্ন হয়, তোমরা আর আনসার দিতে পারো না। মিউসিস কোথায় ঘটে তোমরা বলো তো? এই তো ভুলটা তো এটাই ভাই, জনন কোষে মিউসিস ঘটে না, জনন মাতৃকোষে ঘটে। আরে ভাই দেখ, মিউসিস, লজিক দিয়ে বলতেছি, মিউসিস কি করে? অর্ধেক করে ফেলে, তাই না? তো জনন কোষ হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কয়টা? 23টা। তো তুমি কি 23টারে অর্ধেক করে 11.5 করবা? 11.5 সম্ভব? ক্রোমোজোম 11.5টা ক্রোমোজোম আছে, এটা কি সম্ভব? ক্রোমোজোম কখনো ভগ্নাংশ হয় না, পূর্ণ সংখ্যা হয়। ঠিক আছে, জনন কোষে মিউসিস ঘটে না, জনন মাতৃকোষে ঘটে। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ জনন মাতৃকোষ? তোমাদের ভাষায় যদি সিম্পলি বলি, জনন মাতৃকোষ হচ্ছে যে জনন কোষের মা। সিম্পল। জনন মাতৃকোষ কি? জনন কোষের মা। শুক্রাণু কি? জনন কোষ না? তাহলে শুক্রাণুর মায়ের নাম কি? খুব সিম্পল, শুক্রাণু জনন মাতৃকোষ। ডিম্বাণুর মায়ের নাম কি? পুরাটা বল না। হ্যাঁ, জনন মাতৃকোষ বলতে হবে, ডিম্বাণু মাতৃকোষ না। ডিম্বাণু জনন মাতৃকোষ। এমনে মাতৃকোষ আর জনন মাতৃকোষের মধ্যে পার্থক্য কি? জনন মাতৃকোষ থেকে শুধু জনন কোষ তৈরি হয়, আর বডির মধ্যে এমনি যে কোষগুলো আছে সেগুলো যদি বিভাজনে অংশগ্রহণ করে সেগুলো তো মাতৃকোষ হবেই। সেগুলো কি জনন কার্যে ভূমিকা পালন করতেছে? বুঝছ নাই? জনন কার্যে যে সকল কোষ অংশগ্রহণ করতেছে তাদের বলা হয় জনন কোষ। জনন কোষ যাদের থেকে আসে তারা হচ্ছে জনন মাতৃকোষ। তারা বাদে, মানে জনন মাতৃকোষ বাদে বডিতে আর যত কোষ আছে ওগুলো শুধু মাতৃকোষ, জনন মাতৃকোষ না। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? এবার দেখো, এই যে শুক্রাণু জনন মাতৃকোষটার কথা বলতেছিলাম, ঠিক আছে? মিউসিস তো আমরা জানি কয় ধাপে ঘটে। এই পিচ্ছি, মিউসিস কয় ধাপে ঘটে? 2, অবভিয়াসলি। স্টেপ 1, স্টেপ 2। তাইলে এই 2N কি? শুক্রাণু জনন মাতৃকোষ। লিখছি কিনা? তো শুক্রাণু জনন মাতৃকোষে ক্রোমোজোম কয়টা থাকবে? অবভিয়াসলি জনন মাতৃকোষ তো, জনন মাতৃকোষে ক্রোমোজোম ডিপ্লয়েড থাকবে, কখনো হ্যাপ্লয়েড হবে না। ও হ্যাপ্লয়েড হলে আবার বিভাজন করবে কেন? এবার শুক্রাণু জনন মাতৃকোষের মধ্যে কি করবে? মিউসিস 1, প্রথম ধাপে ক্রোমোজোম অর্ধেক হয়ে যাবে, ফলে 2N কি হবে? NN হয়ে যাবে। এরপরে এখন কি N ভেঙে আবার N/2 হবে? 11.5 হবে? এটা সম্ভব না। তার মানে N ক্রোমোজোম সংখ্যাগুলো সমান থাকবে, জাস্ট কি হবে? নিউক্লিয়াস ভাগ হবে। কি ভাগ হবে? নিউক্লিয়াস ভাগ হবে, বাট ক্রোমোজোমের সংখ্যা কি হবে না? ভাগ হবে না, কারণ মানে ক্রোমোজোম সংখ্যাটা সমান থাকবে দ্বিতীয় ধাপে। তাইলে দেখো, আলটিমেটলি শুক্রাণু জনন মাতৃকোষ থেকে যখন শুক্রাণু তৈরি হচ্ছে তখন ওটা সংখ্যায় কি হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে। এবার তোমরা দেখো, সৃজনশীল তো, জিনিসটা বুঝার চেষ্টা করো। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু বায়োলজি বুঝবা না। প্রত্যেকটা জিনিসের লজিক আছে। কেন মিউসিস ঘটে? ভাই এখানে যদি মিউসিস না ঘটতো, ধর এখানে মাইটোসিস ঘটছে, মাইটোসিস ঘটলে এগুলো কি হইতো? 2N হইতো। এবার মনে কর শুক্রাণু 2N, ডিম্বাণু 2N, 2N মিলে এটা কি হইতো? 4N হইতো। এটা কি মানুষ হইতো না এলিয়েন হইতো? আমরা কি 2N, তাহলে আমাদেরকে কি হইতে হবে? 2N। তো 2N হওয়ার জন্য দুইটা N কে মিলাইতে হবে কিনা? দুইটা N কে মিলাইতে হবে। এখন দুইটা N কে মিলানোর জন্য দুইটা N কে তো আনতে হবে না কাছাকাছি। তো
তো আমাদের বডিতে তো সব টু এন, টু এন থেকে আগে এন হইতে হবে, তারপর দুইটা বিপরীত লিঙ্গের এন এন মিলাইয়ে আবার টু এন এ আমরা পৌঁছে যাব। বুঝছ নাই? এই কারণেই মিউসিস ঘটে। মিউসিস যদি না ঘটতো কি হইতো না, জনন কোষ তৈরি হইতো না। জনন কোষ যদি তৈরি না হতো, তুই আর আমি দুনিয়াতে আসতাম, বংশবৃদ্ধি হইতো, দুনিয়ার মধ্যে এত বৈচিত্র্য থাকতো। কথা বুঝোস নাই? এই কারণে দেখবা মিউসিসের গুরুত্বের মধ্যে আছে। মিউসিস যদি না ঘটতো, কেন আসে না এরকম, মানে উল্লিখিত উদ্দীপকে 1 নম্বর প্রক্রিয়াটা কি, 2 নম্বর প্রক্রিয়াটা কি? মনে কর টু এন থেকে টু এন দিল, প্রক্রিয়া 1, টু এন থেকে এন এন, এন এন দিল, প্রক্রিয়া 2। এবার ঘ নম্বর প্রশ্নে দিল প্রক্রিয়া 2টি না ঘটলে জীব জগতে কেমন পরিবর্তন লক্ষণীয় হতো, লিখো। কি হইতো? জীব জগৎ সৃষ্টি হইতো না, ধ্বংস হয়ে যেত। কারণ বংশই তো হইতো না। বংশ বাড়ানোর জন্য কি দরকার? জনন কোষ দরকার। বুঝছ নাই? এই যে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে যখন বিয়ে হয়, যখন তারা সন্তান নেই, ওই সন্তানটার মধ্যে বাবার চরিত্রও থাকে, মায়ের চরিত্রও থাকে। মানে বাবার বৈশিষ্ট্যও থাকে, মায়ের বৈশিষ্ট্য থাকে, মিক্স ক্যারেক্টার। উই অল আর মিক্স ক্যারেক্টার। মিক্স ক্যারেক্টার না? মিক্স ক্যারেক্টার কেমনে বুঝলাম? আমরা সবাই করতে আসছি জাইগোট থেকে। জাইগোট কেমনে তৈরি হয়েছে জানো? শুক্রাণু 23টা ক্রোমোজোম, ডিম্বাণু 23টা ক্রোমোজোম। তো শুক্রাণু 23টা ক্রোমোজোম কার থেকে আসে? বাপ থেকে। তাহলে ওই 23টা ক্রোমোজোমে কি আছে? ডিএনএ আছে না, জিন আছে না? মারও ওই 23টা ক্রোমোজোমে জিন আছে না? তাহলে এই 46টা মানে ক্রোমোজোম যখন মানে একসাথে অবস্থান করবে, মানে জোড়ায় জোড়ায় যখন অবস্থান করবে, তারা নতুন যে জীবটা তৈরি করবে সেই জীবটার বৈশিষ্ট্য নির্ধারণ করবে না? এই কারণে দেখবা আমাদের অনেকের মানে ম্যাক্সিমামের হয় দেখতে বাবার মতো, স্বভাব চরিত্র মায়ের মতো, অথবা দেখতে মায়ের মতো, স্বভাব চরিত্র বাবার মতো। আবার মনে করে বাবা মা কারো মতোই হয় নাই, দাদা দাদির মতো হইছে, নানা নানির মতো হইছে, ঠিক আছে, অথবা পিসির মতো হইছে, মাসির মতো হইছে, এরকম। কারণ পিসি মাসির মতো কেন হবে? ওরা ওরা কার বোন? পিসি কার বোন? বাবার বোন। ওরা সেম জেনারেশন না? তো এই বংশ পরস্পরায় আমাদের বৈশিষ্ট্যগুলো কি হয়, এরকম নতুন নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। বুঝছ নাই মনে হয়? তাহলে মিউসিস বেসিক্যালি কি তৈরি করে? বৈচিত্রতা তৈরি করে, নতুন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করে। যেমন এই বাবা মা থেকে যে আমরা আসলাম, আমরা না হুবহু বাবার মতো, না হুবহু মায়ের মতো, তাহলে আমরা একটা নতুন সত্তা না? আবার আমাদের থেকে যেগুলো আসবে সেটাও আসবে কি একদম নতুন, কোনোটাই তো আমার মতো বা তোমাদের মতো হুবহু কপিতে হবে না, এরকম। তাহলে মিউসিস বৈচিত্রতা তৈরি করে। তাহলে পৃথিবীতে যে এত বৈচিত্রতা, এটার পিছনে কি দায়ী? এবং মিউসিসের চাইতেও বড় ভূমিকা হচ্ছে যে বৈচিত্র্যময়তার জন্য যৌন প্রজনন দায়ী। বুঝতে পারছো? তাহলে যৌন প্রজনন কখন হবে? যখন শুক্রাণু ডিম্বাণু মিলিত হবে। এক কথায় ক্লিয়ার, যেখানে থাকবে শুক্রাণু ডিম্বাণু সেটা হবে যৌন প্রজনন। এবার আমরা দেখব অযৌন প্রজনন বলতে কি বুঝাই। এটা কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তোমাদের? একটা চেহারা এত ইনোসেন্ট। দেখো ক্লাস কি শেষ নাকি? মহা মুশকিল। আচ্ছা আমি একটু করে বলি। অযৌন প্রজনন, ঠিক আছে? অযৌন প্রজনন বলতে বুঝাই যেখানের মধ্যে শুক্রাণু ডিম্বাণু কোনো ভূমিকা নেই, যেখানে শুক্রাণু ডিম্বাণু কোনো ভূমিকাই নাই, ঠিক আছে? এখানে ধরো এমিবার ক্ষেত্রে, ঠিক আছে, একটা এমিবা, এমিবা চিনো তো? এই প্রাণীটা দেখছো কোনোদিন? এটা দেখো নাই? এমিবা, এমিবা একটা এককোষী জীব, ঠিক আছে, প্রোটিস্টা জগতের। এই এমিবা একটা থেকে দুইটা হয়ে যায় না, এখানে শুক্রাণু লাগে
না ডিম্বাণু লাগে? ওই যে কতগুলো ইংলিশ মুভি দেখায় না, যে একটা মানুষকে মেরে ফেলছে, ওটা গলে গেছে, ওখান থেকে ওই গলা অংশ থেকে দুইটা মানুষ তৈরি হয়েছে, মানে ওই আর কি, একবার কাটলে ওখান থেকে প্রত্যেকটা আবার নতুন করে তৈরি হয়। এমিবা সেম, এমিবা বরাবর বিভাজিত হয়ে, ঠিক আছে, মানে এমিবার মধ্যে কোনো শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় না। এমিবা কি করে, একটা এমিবা থেকে দুইটা এমিবা তৈরি হয়ে যায় ভাগ হয়ে, এটাকে বলে বিভাজন, বিভাজন প্রক্রিয়া। তাহলে বিভাজন প্রক্রিয়ার মধ্যে কিন্তু শুক্রাণু ডিম্বাণু আছে, তাহলে এটা এক ধরনের অযৌন প্রজনন। আরেকটা সেটা হচ্ছে স্পোরের মাধ্যমে, আরেকটা কিসের মাধ্যমে, স্পোরের মাধ্যমে। তাহলে অযৌন প্রজননের মধ্যে একটা হচ্ছে কি বিভাজন, কেমন, আরেকটা কি স্পোরের সাহায্যে। স্পোর কি, স্পোর হচ্ছে যে বিভিন্ন জীবের মানে রেণুর মতো কতগুলো বস্তু, খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, যে জিনিসগুলা মানে পরে অঙ্কুরিত হয়ে নতুন জীব তৈরি করে। এখানে মানে বলতে পারো একটা বীজ, বীজ থেকে যেরকম নতুন গাছ তৈরি হয়, একটা স্পোর থেকে ওই নতুন জীবটা তৈরি হয়। এই স্পোর তৈরির জন্য না লাগে শুক্রাণু, না লাগে ডিম্বাণু। তাইলে স্পোরের মাধ্যমে ছত্রাক বংশবৃদ্ধি করে, ঠিক আছে, ব্যাকটেরিয়াও স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। তাহলে এখানে কি কোনো শুক্রাণু ডিম্বাণুর দরকার আছে? স্পোরের মাধ্যমে। আরেকটা হচ্ছে কি মুকুল বা বার্ডিং, মুকুল বা বার্ডিং। কিছু ছত্রাক আছে, বুঝছো, ধরো এটা একটা ছত্রাক, জাস্ট বোঝানোর জন্য, এই মনে করো এটা একটা ছত্রাক ইস্ট, হ্যাঁ, ওর শরীরের একটা জায়গা এরকম হঠাৎ ফুলা শুরু করছে, এরপর দেখা গেল যে কি এই জায়গায় এই ফুলাটা আরো বেড়ে গেছে, ঠিক আছে, এবং এখানেও একটা কি নিউক্লিয়াসের মতো তৈরি হচ্ছে। পরের ধাপে এই জিনিসটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়, আলাদা হয়ে নতুন একটা কি কোষ তৈরি করে। তাহলে দেখো মানে অনেকটা এরকম না, এরকম দেখছো না কিছু মুভির মধ্যে এই দিক থেকে একটা মাথা গজাইছে, তারপর একটা নতুন মানুষ হয়ে ওটা শরীর থেকে একদম আলাদা হয়ে গেছে, এরকম দেখছো না কিছু মুভির মধ্যে। তাহলে ওর শরীরের মধ্যে মাঝখানে একটা টিউমারের মতো অর্বুদ তৈরি হয়েছে, ঠিক আছে, টিউমার বা অর্বুদ তৈরি হয়েছে, মানে একটা ফোলা জায়গা তৈরি হয়েছে। ওই ফোলা জায়গাটা আস্তে আস্তে ওর শরীর থেকে পুষ্টি নিয়ে নতুন একটা কোষ পুঞ্জ তৈরি করছে, মানে একটা কোষ তৈরি করছে, পরে সেই কোষটা আলাদা হয়ে গেছে। তাইলে এই প্রক্রিয়াকে কি বলা হয়, মুকুল বা বার্ডিং। এটা একটা অযৌন প্রজনন। এখানে কি শুক্রাণু ডিম্বাণু লাগছে? লাগে নাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে অঙ্গজ প্রজনন। অঙ্গজ প্রজনন আমরা এটা ক্লাস 7-8 থেকে পড়ে আসি। ওই যে পাথরকুচির পাতা মাটিতে পুঁতলে, মাটিতে রাখলে ওখান থেকে নতুন গাছ জন্মায়, আছে না? পাথরকুচির পাতা, তারপর হচ্ছে যে এই তোমার আলু, ঠিক আছে, ওটা রাখলে ওটার গা থেকে আবার হচ্ছে যে নতুন নতুন শিকড় গজায়, আছে না? তাহলে এই যে কোনো, তাইলে এটা দেখো একটা উদ্ভিদের পাতাটা কি একটা অঙ্গ না, ফুলটা কি একটা অঙ্গ না, এই যে এটা কি বীজ? বীজ তো না। তাইলে বীজ ছাড়া ফুল, পাতা বা উদ্ভিদের কোন একটা কাণ্ড থেকে যদি নতুন জীব বা নতুন উদ্ভিদ তৈরি হয়, তাহলে সেটাকে কোন ধরনের প্রজনন বলবো? অঙ্গজ প্রজনন বলবো। মানে অঙ্গ থেকে নতুন জীব সৃষ্টি। এরকম হয় না, মনে করে একটা ওই যে ভূতের মুভিতে দেখো না, হাত কাটা পড়ছে, হাতটা পড়ে গেছে, ওই হাত থেকে একটা নতুন তথ্য তৈরি হয়েছে, শুধু একটা হাত থেকে। একটা আঙ্গুল কাটা পড়ছে, ওখান থেকে একটা নতুন ভূত তৈরি হয়েছে, এরকম দেখছো না কিছু মুভিতে। তাহলে এটা কাইন্ড অফ হুম, খুব ভালো। উদ্ভিদের ক্ষেত্রে দুই ধরনের প্রজনন হয়, যৌন, অযৌন। এবং অযৌনের মধ্যে উদ্ভিদে মেইনলি অঙ্গজ প্রজননটা হয় অযৌনের মধ্যে, ঠিক আছে। নিম্ন শ্রেণীর যেগুলো জীব, নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে না কতগুলো, নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে আবার হচ্ছে যে স্পোরের সাহায্যে বংশবৃদ্ধি হয়, ওটা নিয়ে আমি পরে কথা বলবো। কিন্তু বেসিক্যালি উচ্চ শ্রেণীর জীব সবগুলো অঙ্গজ প্রজনন করে। আর উচ্চ শ্রেণীর জীবগুলোর মধ্যে যৌন প্রজননটাই হচ্ছে মেইন। কেন? কারণ আমরা যেটাকে ফুল বলি, এই ফুলটা কিসের প্রতীক? ভালোবাসার প্রতীক।
ফেব্রুয়ারি মাস আসতেছে। ভালোবাসার প্রতীক না, এটা কি? ফুল হচ্ছে উদ্ভিদের প্রজনন অঙ্গ। কি বিশ্রী ব্যাপার, উদ্ভিদের প্রজনন অঙ্গটা সিট আমরা এখানে মানে ইয়ার মধ্যে লাগাই। হ্যাঁ, ওই যে গানের মতো, এখন আমার কি উপায়, ফুল গুজেছি চাঁদের খোপায় না। ওহো, তাহলে ফুলটা কি বেসিক্যালি? ফুল হচ্ছে উদ্ভিদের প্রজনন অঙ্গ। এই ফুল থেকেই পরবর্তীতে কি হয়, নিষেক প্রক্রিয়ার মাধ্যমে ফল হয়, বীজ তৈরি হয়, নতুন উদ্ভিদ জন্ম হয়। কেমনে হয় নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস কি বুঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার? দেখতে হয় নেক্সট ক্লাসে। ঠিক আছে, টেক কেয়ার। হুম, এই সবাই প্রেজেন্ট থাকবা আর